সমালোচনার মাঝেই ২৪ ঘন্টায় ৫০ লাখ বিশ্বকাপ টিকিট আবেদন। হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ সম্পর্কে যা জানা গেল। যুদ্ধবিধ্বস্ত গাজায় ঝড় বাইরন, প্রাণ গেল অন্তত ১৪ জনের। রাজনৈতিক দলগুলোকে নিয়ে বিশেষ বৈঠকে প্রধান উপদেষ্টা। অনির্দিষ্টকালের জন্য রুশ সম্পদ জব্দে সম্মত ইইউ। চীন থেকে ইরানগামী জাহাজে মার্কিন বাহিনীর গোপন অভিযান। চীন থেকে ইরানগামী জাহাজে মার্কিন বাহিনীর গোপন অভিযান। ভিউয়ার্স, শুরুতে আন্তর্জাতিক অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ খবর। চীন থেকে ইরানের উদ্দেশ্যে যাত্রারত একটি জাহাজে বিশেষ অভিযান চালিয়েছে মার্কিন সেনাবাহিনীর স্পেশাল অপারেশন ফোর্স। ভারত মহাসাগরে এই অভিযানটি পরিচালনা করা হয় বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা ও সেনা কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই জাহাজটিতে সমরাস্ত্র তৈরির জন্য ব্যবহৃত বিভিন্ন উপকরণ বহন করা হচ্ছিল। অভিযান চলাকালীন মার্কিন বাহিনী সেই চালান সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। চালান ধ্বংসের পর জাহাজটিকে যাত্রা অব্যাহত রাখার অনুমতি দেওয়া হয়। এ সময় কয়েক ঘন্টা ধরে মার্কিন স্পেশাল ফোর্সের সদস্যরা জাহাজটিতে অবস্থান করেন। পরে শ্রীলঙ্কার উপকূলের কাছে পৌঁছালে তারা নিজেদের যুদ্ধজাহাজে ফিরে যান। এই ঘটনায় প্রতিক্রিয়া জানার জন্য চীন ও ইরানের সঙ্গে যোগাযোগ করা হলেও দুটি দেশই কোনো মন্তব্য করতে রাজি হয়নি। বিশ্লেষকদের মতে, এই অভিযান মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি করতে পারে। অনির্দিষ্টকালের জন্য রুশ সম্পদ জব্দে সম্মত ইইউ। ইউরোপ থেকে আসছে যুদ্ধ ঘিরে আরেকটি বড় সিদ্ধান্ত। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ইউরোপে থাকা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ অনির্দিষ্টকালের জন্য জব্দ রাখতে সম্মত হয়েছে। এই সিদ্ধান্তের মূল লক্ষ্য ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে আত্মরক্ষায় আর্থিক সহায়তা দেওয়া। ইইউ দেশগুলোর মতে, রাশিয়ার আগ্রাসন শুধু ইউক্রেন নয়, ইউরোপের নিরাপত্তার জন্যও হুমকি। সে কারণে ২০২২ সালে যেসব রুশ সার্বভৌম সম্পদ স্থগিত করা হয়েছিল, সেগুলোর একটি অংশ এখন ইউক্রেনের জন্য ব্যবহার করা হবে। শুক্রবার ইইউ সরকারগুলো ২১০ বিলিয়ন ইউরো মূল্যের রুশ সম্পদ স্থগিত রাখার বিষয়ে একমত হয়। এর ফলে ভবিষ্যতে কোনো দেশ এই জব্দের মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানাতে পারবে না। এই অর্থ থেকে ইউক্রেনকে সর্বোচ্চ ১৬৫ বিলিয়ন ইউরোর ঋণ দেওয়া হবে, যা ২০২৬ ও ২০২৭ সালে দেশটি সামরিক ও বেসামরিক ব্যয় মেটাতে ব্যবহৃত হবে। এই ঋণ তখনই পরিশোধ করতে হবে যখন রাশিয়া যুদ্ধক্ষতির ক্ষতিপূরণ দেবে। ফলে বাস্তবে এটি একটি অনুদানে পরিণত হচ্ছে। রাজনৈতিক দলগুলোকে নিয়ে বিশেষ বৈঠকে প্রধান উপদেষ্টা। এবার আসি দেশের রাজনীতির গুরুত্বপূর্ণ একটি আপডেটে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস কয়েকটি রাজনৈতিক দলকে নিয়ে বিশেষ বৈঠকে বসেছেন। শনিবার সকাল ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। বিএনপির পক্ষ থেকে বৈঠকে অংশ নিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। অন্যদিকে জামায়াত ইসলামীর প্রতিনিধি দলে রয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বৈঠকে অংশ নিচ্ছেন। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েই আলোচনা হচ্ছে বলে জানা গেছে। উল্লেখ্য, শুক্রবার ঢাকায় স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা জরুরি বৈঠকও করেন। এই বৈঠককে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন সিদ্ধান্ত ও দিক নির্দেশনার সম্ভাবনা দেখা যাচ্ছে। যুদ্ধবিধ্বস্ত গাজায় ঝড় বাইরন, প্রাণ গেল অন্তত ১৪ জনের। এবার ভয়াবহ মানবিক সংকটের খবর। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় আঘাত এনেছে শক্তিশালী ঝড় বাইরন। এই ঝড়ে এখন পর্যন্ত অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত মানুষগুলো আগেই মানবেতর অবস্থায় ছিল। ঝড় সেই দুর্ভোগকে আরও ভয়াবহ করে তুলেছে। ঝড়ের তাণ্ডবে ধসে পড়েছে ঘরবাড়ি, দেয়াল এবং হাজারো মানুষের একমাত্র আশ্রয় তাঁবু। অনেক পরিবারই পর্যাপ্ত কাপড়, জ্বালানি বা সুরক্ষা সরঞ্জাম ছাড়াই খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। উত্তর গাজার বীর আন নাজা এলাকায় একটি আশ্রয় কেন্দ্র ধসে ৫ জনের মৃত্যু হয়। গাজা সিটির রোমেল এলাকায় দেয়াল ধসে আরও ২ জন নিহত হন। আল জাজিরার প্রতিবেদক জানিয়েছেন, ঝড় আশ্রয় কেন্দ্রগুলোকে কার্যত মৃত্যুফাঁদে পরিণত করেছে। জাতিসংঘ বলছে, বর্তমানে প্রায় ৮ লাখ মানুষ চরম ঝুঁকিতে রয়েছে। পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথাই বলবো না, উনি সর্বোচ্চ খারাপ অবস্থাতেই আছেন। হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ সম্পর্কে যা জানা গেল।
রাজধানীতে আলোচিত গুলির ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন অভিযুক্ত যুবক ফয়সাল করিম মাসুদ, যিনি রাহুল নামেও পরিচিত, তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায় বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী তার স্থায়ী ঠিকানা বাউফলের কেশবপুর ইউনিয়নে, তবে বর্তমানে তিনি ঢাকার আদাবর এলাকায় বসবাস করছিলেন। আদাবর থানায় তার বিরুদ্ধে একটি মামলার তথ্যও পাওয়া গেছে। তার পিসিআর রিপোর্ট ও ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য, বিজয়নগর প্রকাশ্যে দিবালোকে শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর অভিযুক্তের এলাকায় নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে, তবে পুরো বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর বিস্তারিত বক্তব্য এখনও পাওয়া যায়নি। সমালোচনার মাঝেই ২৪ ঘন্টায় ৫০ লাখ বিশ্বকাপ টিকিট আবেদন। শেষ খবরটি খেলাধুলা থেকে, তবে বিতর্ক কম নয়। ফিফা জানিয়েছে ২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রির তৃতীয় ধাপের প্রথম ২৪ ঘন্টায় প্রায় ৫০ লাখ আবেদন জমা পড়েছে। টিকিটের উচ্চ মূল্য নিয়ে ব্যাপক সমালোচনার মাঝেই এই বিপুল চাহিদা দেখা গেছে। গ্রুপ পর্বের টিকিটের দাম $১৮০ থেকে $৭০০ পর্যন্ত, আর ফাইনালের টিকিটের দাম শুরু হচ্ছে $৪,০০০-এরও বেশি। ইউরোপের সমর্থক সংগঠনগুলো এই দামকে শোষণমূলক বলে আখ্যা দিয়েছে। অনেকের মতে সাধারণ সমর্থকদের জন্য বিশ্বকাপ দেখা প্রায় অসম্ভব হয়ে উঠবে। তবুও ফিফা জানিয়েছে বিশ্বকাপ থেকে আয় করা অর্থ তারা বিশ্বব্যাপী ফুটবলের উন্নয়নে ব্যয় করবে।